আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে রোজ টিভির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ আজহারি। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে এমনই একজন প্রেরণার বাতিঘরকে হাজির করেছি, যিনি তাফসির জগতের আমাদের মুরব্বী, এই উদীয়মান তরুণদের মুরব্বী, স্বনামধন্য ব্যক্তিত্ব, আপনাদেরই পছন্দের প্রিয় মানুষ, ফদিলাতুশ শেখ আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। আমরা আসলে অনেক দূর থেকে এসেছি আপনার লক্ষ লক্ষ ভক্তদের ভালোবাসা এবং মহব্বতের কারণেই। আমরা জানি যে আপনার বিশাল একটি পরিচিতি আছে সারা দুনিয়াতে। আমরা যদি দর্শকদের আগ্রহ যে আপনার ব্যক্তিগত একটু জীবন, আপনার পরিচিতিটা যদি একটু আমরা জানতে পারতাম। ধন্যবাদ। আমি লুৎফর রহমান। আমার জন্ম ইংরেজি 1940 সালে। আমার মরহুম আব্বা, তিনি তদানীন্তন বরিশাল, বর্তমান পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া, ওখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বর্তমানে কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা। আমার মরহুম দাদা মকরম আলী সাহেব এই এলাকার মধ্যে একজন প্রবীণ ধর্মপ্রাণ ব্যক্তি, একজন আদর্শবান পুরুষ। এলাকার লোকেরা তাদের টাকা পয়সা গচ্ছিত আমানত আমার দাদা মরহুমের হাতে এনে রাখতেন। তারপরে আমার পরদাদা, যিনি এই দেশের জমিদার ছিলেন, মরহুম পাটোয়ারি সাহেব, এই নামেই তিনি বিখ্যাত, নিয়ামতুল্লাহ পাটোয়ারি। তো তিনিও তদানীন্তন সমাজে একজন আমানতদার ব্যক্তি, একজন জিম্মাদার। তবে সালিশ দরবারে তিনি কোনো সময় যেতেন না। অবশ্য তখনকার সালিশ দরবারের একটা প্রাণ ছিল, একটা বাস্তবতা ছিল, একটা গ্রহণযোগ্যতাও ছিল। তারপরেও তিনি এটাকে এড়িয়ে চলতেন। কোনো সময় যদি কোনো বাড়িতে আগুন লাগতো, মারামারি লাগতো, তা আমার দাদা পাটোয়ারি সাহেব তিনি একটা বালিশ বগল দাবা করে ঘর থেকে বের হয়ে যেতেন। পরবর্তীতে যখন জিজ্ঞেস করলাম, দাদা বালিশ এটা আপনি বগল দাবা করে কেন ছুটাছুটি করেন, আস্তে করে তিনি বলতেন যে দাদু, মানুষের অনেক আমানত টাকা পয়সা আমি এই বালিশের ভিতরে রাখি। এখন এই দুর্ঘটনায় যদি আমার সব পুড়ে যাবে, কিন্তু মানুষেরটা শেষ মুহূর্ত পর্যন্ত আমি রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি। এটা আমার নৈতিক দায়িত্ব এবং ইমানের দাবি। এরপরে আমি প্রথম লেখাপড়া শুরু হাতে খড়ি বদরপুর প্রাইমারি স্কুল, যেটা আমার বাড়ির একেবারে লাগোয়া কাছে, যেখানে বর্তমানে বদরপুর প্রাইমারি স্কুল, বদরপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, বদরপুর কেন্দ্রীয় জামি মসজিদ, বদরপুর দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, এগুলো আল্লাহ পাক করে দিয়েছেন। আমার ছোট হাতে অবশ্য এটার অবদান যা আছে, এটা দেশবাসী একর কৃপণভাবে বলে যে হুজুরের উসিলে আমরা এত কিছু পেয়েছি। এখানে ক্লাস 4 পর্যন্ত আমি পড়ে তারপরে যখন একটা পর্যায়ে আসলাম, আমার আব্বা মরহুম আমাকে, তিনি সেই কালাইয়া পটুয়াখালী যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি জাগির থাকতেন। বর্তমান এই বিগত সংসারে যে চিফ হুইপ ছিল আসম ফিরোজ, আওয়ামী লীগের, আসম ফিরোজের বাড়িতে আমার আব্বা জাগির থাকতেন এবং সেখানে মসজিদে ইমামতি করতেন, মাদ্রাসায় শিক্ষকতা করতেন, নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসায়। সেখানে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার আব্বা মরহুম আমাকে কালাইয়া মাদ্রাসাতে
প্রথম ভর্তি করে দেন বরিশালে, পটুয়াখালী, বর্তমান পটুয়াখালী। আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা কালাইয়া বন্দরে। তো সেখান থেকে আমি এই দোহম নহম পড়িনি। আমার আব্বা আমাকে হাস্তমে প্রথম সবক দেন। আর তখনকার ক্লাস গণনা ছিল এভাবে, যেটা আমি এখন বলছি। দোহুম, নহুম, হাস্তম, হাফতম, শশম, পাঞ্জম, চাহারাম, সুয়াম, উলা। এই উলাটা হলো ফাজেল। আচ্ছা, তার মানে এখন এই যে 1 2 3 যেটা আমরা বলি, এটা ছিল না। জি। তো আমার আব্বা আমাকে 2টা ক্লাস বাদ দিয়ে দোহম নহম এটা আব্বু নিজে পড়িয়েছেন, হাস্তমে ভর্তি করলেন। তার মানে ক্লাস 3? হ্যাঁ, 3। হাস্তম শেষ করে হাফতম। আর তখন হাফতমে ছিল সরকারি দাখিল পরীক্ষা। সরকারি হাফতমে এটাই সেন্টার পরীক্ষা ছিল, এবং সরকারি বর্তমান ওই জেডিসি, জেএসসির মতো। সেখান থেকে আমি দাখিল পরীক্ষা দিয়ে এই জীবনের প্রথম সরকারি পরীক্ষা। আর পরীক্ষার কেন্দ্র ছিল বহু দূরে, বরিশাল সদরে ফাতিমা খাতুন বালিকা বিদ্যালয়, বরিশাল শহরে, অনেক দূর। আর ওই সময় তো রাস্তাও অত ভালো ছিল না। লঞ্চে, শুধু লঞ্চে। বরিশাল পটুয়াখালী তো লঞ্চের দেশ বেশি। বগা বাউফল হয়ে বরিশাল আসতে হতো। তো সেখানে আমি দাখিল পরীক্ষা দিয়েছি। পরীক্ষা কেন্দ্র ছিল হালিমা খাতুন গার্লস হাই স্কুল। সেখানে পরীক্ষা দেওয়ার পরে আমি যখন পাশ করলাম, এবং কালাইয়া মাদ্রাসাতে প্রথমেই আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি তখনকার দিনে। ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে আমার আব্বা মরহুম আমাকে সেখান থেকে দেশে নিয়ে আসলেন। তার মানে আপনার কালাইয়ার মধ্যে যতগুলো প্রতিষ্ঠান ছিল তার মধ্যে আপনি প্রথম? আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি ওই পুরো এলাকার মধ্যে। তারপরে আমার আব্বা হুজুর মরহুম রহমতুল্লাহ আলাই আমাকে দেশে নিয়ে আসলেন। যেহেতু ওখানে ভালো মানের কোনো মাদ্রাসা ছিল না, তখন আমাকে রায়পুর আলিয়া মাদ্রাসায়, এখানে আমার আব্বু নিয়ে গেলেন। তদানীন্তন রায়পুর আলিয়া মাদ্রাসা, এটা ছিল দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ আলিয়া মাদ্রাসা, সবচেয়ে বড় দ্বীনি শিক্ষার পাদপীঠ। এখানে আমার আব্বা মরহুমের বন্ধু মরহুম হজরত মাওলানা নুরুর রহমান সাহেব, রায়পুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল। আমার আব্বা এবং ওই মরহুম নুরুর রহমান সাহেব কলকাতা আলিয়া থেকে একত্রে কামিল পাশ করেছিলেন, এবং তখন কলকাতা আলিয়া ছাড়া কামিল পাশ করার অন্য কোনো মাদ্রাসা উপমহাদেশে ছিল না, এইদিকে ছিল না। তো এই ছাত্র জীবনের বন্ধু হিসাবে আব্বু চিন্তা করলেন যে ওখানেই দেই। তো সেখানে আমি ভর্তি হলাম আলেমে। তখন আলেমে 4টা ক্লাস ছিল, আলেম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারে আলিমের আবার সেন্টার পরীক্ষা। আচ্ছা, হ্যাঁ, সেই সেন্টার কেন্দ্রীয় পরীক্ষা। তার মানে এখন যে অনার্স যেরকম জি আপনার 4 বছর করতে হয়, হ্যাঁ, তখন আলিমটা ছিল 4 বছর হতো। জি, আলিম 4 বছর, ফাজল 2 বছর, কামেল 2 বছর। আচ্ছা, তো 4 বছর শেষ হওয়ার পরে আলিম পরীক্ষা দিলাম। আমি ক্লাসে অনেক ছাত্র ছিল, তার মধ্যে আমি সবচাইতে ছোট ছিলাম, মানে সাইজে। তো ক্লাস ফ্রেন্ডরা আমাকে নিয়ে কেউ কাকা ডাকতো, কেউ বড় ভাই ডাকতো, এবং এই টিটকারি মস্কারি করতো আর কি। যেহেতু আমি নিউ কামার, মাদ্রাসা থেকে এসেছি, সবার ছোট, এবং এই অ্যালার্জিটা মনে হয় এখনো অনেক জায়গায় আছে, এখনো আছে, অনেক মাদ্রাসায় আমরা দেখেছি। জি, খুব একটা পাত্তা দিত না আর কি। এরপরে পরীক্ষা হলো, রেজাল্ট হলো, তখন আমি এখানে স্ট্যান্ড করলাম, এখন ফার্স্ট ক্লাস পেলাম। পাওয়ার পরে এখন পুরো মাদ্রাসায় আমার একটা ইমেজ, গ্রহণযোগ্যতা সৃষ্টি হলো। আর মরহুম নুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি ভর্তি হওয়ার পর থেকেই আমার আব্বার জায়গায়, আব্বা তো ভর্তি করে দিয়ে কালাইয়া চলে গেছেন পটুয়াখালী নিজের প্রতিষ্ঠানে, তিনি আমার মুরব্বিয়ানা করেছেন। আর হজরত মাওলানা নুর রহমান সম্পর্কে আর একটু বলা লাগে এজন্যে, মরহুম থানভী রহমতুল্লাহ আলাই তাফসিরে আশরাফি, এটার পুরা তাফসিরটা বাংলা অনুবাদ করেছেন মাওলানা নুর রহমান, যেটা বর্তমান মার্কেটে আছে এবং রয়েছে। তারপরে কিমিয়া সাদাত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, থানভী রহমতুল্লাহ আলাইয়ের অধিকাংশ গ্রন্থ এগুলা মরহুম নুর রহমান সাহেব তার হাতে হয়েছে, এবং এগুলা প্রকাশ করেছিলেন এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা, চকবাজার মসজিদের নিচে। তার এই লেখাগুলো এখনও
পুরা জাতির সামনে কিমিয়া সাদাত তো একটা বিশাল এনসাইক্লোপিডিয়ার মতো। এগুলো এই ওস্তাদের তত্ত্বাবধানে আমি ফাজিল পরীক্ষা দিলাম। ফাজিলও আমি ফার্স্ট ক্লাস পেলাম, স্ট্যান্ড করলাম। করার পরে তখন ছাত্রদের ভিতরে একটা ওই ঐক্য ছিল, সংসদের নির্বাচন হতো। রায়পুর আলিয়া মাদ্রাসা ছাত্র সংসদ নির্বাচন যখন হলো, তখন নিয়ম ছিল কামেল ফার্স্ট ইয়ার থেকে ভিপি আর ফাজিল ফার্স্ট ইয়ার থেকে জিএস নির্বাচিত হবে। তো কয়েকজন প্রতিদ্বন্দ্বী ছিল। আমি তখন ফাজিল ফার্স্ট ইয়ারে আলেম পাস করে যখন গেলাম, যাওয়ার পরে ছাত্ররা বিপুল সংখ্যায় ভোট দিয়ে আমাকে আলেম থাকতেই আমাকে এই ফাজিল ফার্স্ট ইয়ারে জিএস হিসাবে আমাকে নির্বাচিত করলো। আর তখন সভাপতি হলেন কামেলের মাওলানা আমির হোসেন, যিনি সাভার দারুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা। সাভার দারুল ইসলাম না দারুল ইহসান? দারুল ইসলাম একটা বিরাট প্রতিষ্ঠান, কিন্তু সেটা তিনি প্রতিষ্ঠাতা। আচ্ছা। তো এই ফাজিল ফার্স্ট ইয়ারে আমি যখন পড়ি, ইতিহাস অনেক লম্বা। তখন আইয়ুব খান ক্ষমতায়। আচ্ছা। তখন এই পূর্ব পাকিস্তান, তদানীন্তন পূর্ব পাকিস্তানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন, এটা যখন চলছে, রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে ছাত্র প্রতিনিধি হিসাবে জমিয়তে তালাবায় ছিলাম আমরা, মাদ্রাসা ছাত্র আন্দোলন। এখান থেকে আমির হোসেন ভাই, আমি আরও দুজন, আমরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঢাকাতে গেলাম। আলিয়া হোস্টেলে আমরা উঠলাম। মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি আমাদেরকে এত সাদরে, এত শুভ সম্ভাষণে গ্রহণ করলেন। তিনি নিজে ফ্লোরিং করে আমাদের দুইজনকে 2টা সিট খাটের উপরে ম্যানেজ করে দিলেন। এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় না? এটা ঢাকা আলিয়া মাদ্রাসা। ঢাকা আলিয়া মাদ্রাসা, কাশগড়ি হোটেল, যেটা এখনো আছে, আল্লামা কাশগড়ি হল। তো সেখানে আমরা ছিলাম। পরের দিন মিছিল হলো। মিছিল শেষ করে আসার পরে রাতে এই মরহুম মতিউর রহমান ভাই, তিনি আমাদেরকে ইসলামী ছাত্র সংঘের কিছু কাগজপত্র, এই মেমোরান্ডাম, এগুলো দিলেন। দেওয়ার পরে বললেন যে আপনাদের দুইজনেই যেহেতু একটা বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রায়পুর, ওখানের দায়িত্বশীল আছেন একজন ভিপি আর একজন জিএস, আপনাদেরকে আমি একটা সংগঠনের দাওয়াত দিচ্ছি। এভাবে কাগজপত্র দেওয়ার পরে আমরা রায়পুর এসে ইসলামী ছাত্র সংঘ এটা প্রথম প্রতিষ্ঠা করি। পড়াশোনাটা, পড়াশোনার মধ্যে অসংখ্য উস্তাদ ছিল। আমরা যেটা জানি যে বিশেষ করে রায়পুর আলিয়ার হেড মুহাদ্দিস আল্লামা আফলাতুন কায়সার, তিনি ছিলেন আপনার পুস্তক সাহিত্যের লেখক, যেটা তিনি লেখক। এইরকম আপনার যারা উস্তাদ ছিলেন, আর কাদের কথা আপনার মনে পড়ে যাদের আদর্শ শিক্ষক হিসেবে আপনি পেয়েছেন? মরহুম নুর রহমান সাহেব, তার কথা বললাম। আর রায়পুর আলিয়া মাদ্রাসার তখন প্রিন্সিপাল ছিলেন মরহুম মাওলানা কামাল উদ্দিন খান, যিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরে যাকে ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে প্রথম চেয়ারম্যান, শরিয়া বোর্ডে আমি আব্দুর রাজ্জাক লস্কর সাহেবের অনুরোধে ওনাকে সেখানে দিয়ে তারপরে আমি আমার নিজের অ্যাঙ্গেলে, নিজের পরিমণ্ডলে চলে আসলাম। আর আমার মরহুম ওস্তাদদের ভিতরে আলহাজ হজরত মাওলানা আব্দুর রব মরহুম রহমতুল্লাহ আলাই, আলহাজ হজরত মাওলানা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, ইনারা প্রত্যেকেই ছিলেন এক একজন হাদিস তাফসিরের সমুদ্র। মাওলানা কামাল উদ্দিন খান, মাওলানা আফলাতুন কায়সার, মাওলানা নুর রহমান সাহেব, এই 4 জন ওস্তাদ বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, এই 4টা ভাষার এত বিশাল মনে হয় যেন একটা ব্যাংক ছিলেন, পণ্ডিত ছিলেন। এই তখন রায়পুরে কলেজ লেভেল তো তখন ছিল না কেন্দ্রীয়ভাবে। রায়পুর 2টা হাই স্কুল ছিল, ঐতিহাসিক, এখনও রয়েছে। যে কোনো সরকারি ডকুমেন্ট পাকিস্তান আমলে ইংরেজিতে করা লাগতো। তো ওই হাই স্কুলের হেডমাস্টাররা ইংরেজি যে কোনো পেপার, ডকুমেন্ট, দরখাস্ত, এগুলো তারা লিখে নুর রহমান সাহেবের কাছে নিয়ে আসতেন কারেকশনের জন্য। এত অভিজ্ঞ ছিলেন। এই ওস্তাদদের এই দোয়া পেয়েছি। কামেল পরীক্ষা সেখানে দিয়েছি। কামেল পরীক্ষাও আমি যখন ফার্স্ট ক্লাস পেলাম, এখন দাখিল, আলিম, ফাজিল, কামিল সবগুলাতে ফার্স্ট ক্লাস। আপনার ব্যাপারে বলা হয় অনেক জায়গায় ডক্টর লাগায়, না, এটা আসলে ফলস। আচ্ছা। আর আমরা যখন পাকিস্তান আমলের শেষ দিকে লেখাপড়া করি, তখন বাংলাদেশে উল্লেখযোগ্য এবং পরিচিত ডক্টর একজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মরহুম ডক্টর শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
এছাড়া শহীদুল্লাহ। বাংলাদেশে ডক্টর তখনও একেবারে বাংলা ছিলেন না, সাহিত্যের পণ্ডিত। একেবারে হাতে গোনা, হয়তো 2-4 জন ছিল। আর আমরা যখন লেখাপড়া করি ভাই, তখন ডক্টরেট নেওয়ার, ডক্টর হওয়ার মতো এত দোকানপাট ছিল না। তখনকার পূর্ব পাকিস্তানে ছিল না, এত কোনো ব্যবস্থাও ছিল না। ডক্টরেট নিতে হলে বিদেশে যাওয়া লাগতো। আর আমার আব্বা মরহুম, তিনি ছিলেন ওই গরিব মানুষ, ঐতিহ্যবাহী জি। পরিবার। আমাকে বিদেশে পাঠিয়ে ডক্টরেট এটা করাবার মতো ওই অবস্থান এবং এই যেহেতু- তৌফিক যেটাকে বলে, জি, এটাও তার ছিল না। এখন বাংলাদেশে যে এই কথাটা কোথা থেকে উঠলো, এই যে কিছুদিন আগে জাপানে গেলাম, সাউথ কোরিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম, ওখান থেকে আমি এই তুরস্কে গেলাম, একবারে আমুদরিয়া পর্যন্ত সফর করেছি। দেখি যে ডক্টর কথাটা অনেক জায়গায় এটা ভাসতেছে। এটা ভাসতেছে। তবে আমার মনে হয় যে আপনি বলবেন, যারা এই যে অনেকেই আছে বর্তমান সময়ে দেখা যায় যে তারা ডক্টরেট লাগায়, হ্যাঁ, আপনি কি মনে করেন এটা লাগানো আসলে ঠিক, বা এই ব্যাপারে আপনার না হলে লাগানো এটা তো জায়েজই হবে না, রেশ, এটা তো ধোঁকা, এটা এক ধরনের রেশ, এটা প্রতারণা। ধোঁকা, ধোঁকা। আমরা এবং একটু প্রতারণা। আসতেছি। আরেকটু আমি এটার সাথে যোগ করি, জাপান কেন্দ্রীয় মসজিদ টোকিও শহরে, জি যেটা তুরস্কের গভর্নমেন্ট চালায়, সেখানে আমার খুতবা ছিল, জি, ওই জুমার খুতবা এবং আলোচনা। সেখানে এই কথাটা আসলো আচ্ছা, যে মুহতারাম মাওলানা, অনেক জায়গায় আপনার নামের আগে ডক্টর পাই ডক্টর আমরা। এটা লাগানো হয়, এটার হেতু কি, শানে নজুল কি? আমি বললাম, ভাই আমার নিজের কলম দিয়ে আজ পর্যন্ত জীবনে একবার মাওলানা লিখেছি, এই রেকর্ড কেউ দেখাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু হ্যাঁ, আকবার। এই রেকর্ড কেউ দেখাতে পারবে না। মোহাম্মদ লুৎফর রহমান, দিশানাফ। আমি এইভাবেই লিখি, ডক্টরেটের তো প্রশ্নই আসে না। আল্লাহ, তো যখন আমি প্রশ্ন করলাম যে এটা কেন লাগানো হয়, তখন একজন লোক দাঁড়ালো, তার বাড়ি কুমিল্লা 14 গ্রামে। সে দাঁড়ায় বলল, এটা আমাদের ওই দিকেও আমরা দেখেছি, এবং মানুষ বলা বলি করে বর্তমান ডক্টরেট যারা আছে এদেরকে 100 বছর পড়াবার মতো ডক্টরেট যোগ্যতা মাওলানা লুৎফর রহমানের আছে। আচ্ছা, সেই জন্য এই ডক্টর জন্য আমরা লাগায়। এটা লাগাই। আমি বললাম, না, যেটা নয় সেটা আসলে বাড়াবাড়ি এবং ধোঁকা, প্রতারণা, এটা জায়েজ হওয়ার কোনো কথা নয়। তা আসলে আমি ডক্টরেট না, কামেল ফার্স্ট ইয়ারে যখন গেলাম, তখন আবার মাদ্রাসা ছাত্র সংসদের নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পরে কামেল ফার্স্ট ইয়ারে আমরা 2 জন প্রার্থী ছিলাম, এবং শতে শতে ছাত্র ছিল তখনও। আচ্ছা, আপনি তাহলে জিএস থেকে এখন ভিপি, এখন ভিপি নির্বাচিত হতে যাচ্ছি, ভিপি নির্বাচন চলছে, নির্বাচন করছি। চারিদিকে আমেজ। হ্যাঁ, কি তো হয়, হ্যাঁ, সবাই যেখানে এই 1250 ভোট কালেক্ট হয়েছে সেই যুগে একটা মাদ্রাসায়, জি, এ কি কল্পনা করা যায়? তো আমি পেয়েছি সব ভোট, আর আমার প্রতিদ্বন্দ্বী যে ছিল সৈয়দ আহমদ, সে পেয়েছে 4 ভোট। মানে 1250-এর মধ্যে 4 ভোট ছাড়া সবই আপনি পেয়েছেন। সবই আমি পেয়েছি। মাশাআল্লাহ। তখন রায়পুর আলিয়া মাদ্রাসার ভিপি এই হিসাবে দায়িত্ব পালন করেছি। 2টা দায়িত্ব, একটা হলো জমিয়তে তালাবে আরবিয়া, আরেকটা হলো ইসলামী ছাত্র সংঘ। এই দুটোটার আমি সভাপতি। মাশাআল্লাহ। আপনার এই যে জীবনে বর্ণাঢ্য জীবন, জি, বর্ণাঢ্য জীবনে আপনি অনেক জায়গায় দায়িত্ব পালন করেছেন। আপনার শিক্ষা শেষ না হতেও আমরা যতদূর জানি আপনি অনেক জায়গায় পড়িয়েছেন। শিক্ষা জীবন শেষে আপনার কর্মময় জীবনের, আমি জানি যে আপনি কক্সবাজারে একটি মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে রিটায়ার্ড করেছেন। আপনার কর্মময় জীবনটা আসলে কোত্থেকে শুরু? আসলে আমি রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে যখন এই কামেল পাশ করি এবং স্ট্যান্ড করি, ফার্স্ট ক্লাস পাই, তখন থেকেই আমার ওস্তাদ মরহুম আমাকে রায়পুর আলিয়ার মুহাদ্দিস হিসাবে সেখানে পোস্টিং করে আমাকে মাঝে মাঝে আমি সেখানেও দায়িত্ব পালন করতাম, এবং সেখানে এইটা করে করে আমি একটা পর্যায়ে আসলাম। কামিল পরীক্ষা দেওয়ার পরে প্রথম রায়পুর ঐতিহাসিক বড় মসজিদ, যেটার নাম বাংলাদেশের সব অঞ্চলে জানে, এত বড় মসজিদ সেই আমলে আর ছিল না। আচ্ছা, তা আমি মাত্র কামেল পরীক্ষা দিয়েছি, রেজাল্ট তখনও হয়নি। তখন আমার ওস্তাদরা একটা প্রস্তাব দিলেন, আর ইসলামী ছাত্র সংঘের সভাপতি, তলাবা আরবিয়ার সভাপতি, আলিয়া মাদ্রাসার ভিপি, এই হিসাবে পুরো এলাকায় আমার একটা গ্রহণযোগ্যতা আছে, বদনামার সুনাম যাই বলেন, অবশ্যই ছিল। তো যখন আমাকে রায়পুর বড় মসজিদে 1 মাস ব্যাপী কোরআন তাফসির করার জন্য আমাকে আমার ওস্তাদেরা বললেন যে তুমি তাফসির শুরু করো, এবং রায়পুর আলিয়া মাদ্রাসা এই বড় মসজিদ, এখানে বার্ষিক তাফসির হয়। আমি রাজি হলাম না, যে এখানে আমার ওস্তাদরা সব, আমি মাত্র কামেল পরীক্ষা দিয়েছি, এখনো রেজাল্ট হয়নি,
আমি কি তাফসির করব? আমার উস্তাদ মরহুম নুর রহমান সাহেব, আফলাতুন কায়সার সাহেব, কামালউদ্দিন খান সাহেব, ওনারা বললেন তুমি যা পারো এটা বলতে। আমিন। 1 মাস ব্যাপী তাফসির হলো। প্রথম 1 দিন 2 দিন 1 সপ্তাহ যখন গেল, রায়পুর আলিয়া মাদ্রাসা ভরে গেল। তারপরে মাদ্রাসার মাঠ, মাদ্রাসার বিল্ডিং, বড় মসজিদের সাহান চত্বর। যেদিন আখিরি মুনাজাত সেদিন রায়পুর উত্তর, 1/2 কিলোমিটার উত্তরে লিয়াকত মেমোরিয়াল হাই স্কুল, আর 1/2 কিলোমিটার দক্ষিণে রায়পুর লিয়াকত মার্চেন্ট একাডেমি। এই পুরা রায়পুর বাজার লক্ষ 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 মানুষ শেষ দিন আখিরি মুনাজাত। তার মানে আপনার জীবনে এই হলো এই প্রথম প্রথম তাফসির। তাফসির মাহফিল এই আপনার। প্রথম তাফসির, এবং যেই তাফসিরে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, যেটা সেখানকার মুরব্বীদের কাছে এখনো একটা স্মৃতি, একটা ঐতিহাসিক একটা ঐতিহাসিক। দিন, সেই দিনটা ছিল। আমি যে পড়ালেখা করে তাফসির করবো, এই ময়দানে আসব, এরকম কোনো নিয়ত ছিল না, আমরা আমার একটু জেহেনও আসছি, ছিল না। আমরা ওইদিকে আসছি। জি। তার আগে একটু আমরা আর একটুর দিকে যাই। জি। আর কোথায় কাজ করেছেন, মানে কর্মময় জীবনে আর কোথায় খেদমত দিয়েছেন? রায়পুর আসলে আলিয়া, রায়পুর আলিয়া, তারপরে- এখানেই আমি এই মাদ্রাসায় চাকরি করেছি। আর ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন মাহফিলে যেতাম। মাহফিলে এই করতে 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 যখন বাংলাদেশ হয়ে গেল, আমি কামেল পাশ করেছি 1967-তে। আচ্ছা, এটাও মানে নোটে রাখা দরকার, 1967 সালে। 67-তে। তারপরে এই আস্তে আস্তে আমি এই বিভিন্ন মাহফিলে যেতাম, এবং যেখানে যেতাম আলহামদুলিল্লাহ একবারে কর্মক্ষেত্রে শুরু হলেও সেখানে একটা সাড়া পড়ে যেত। আলহামদুলিল্লাহ। আর এটার একমাত্র কারণ আমি যেটা মনে করি, ছাত্র জীবনে আমি এই বুখারী শরীফ হাসিয়া সহ পড়েছি, মুসলিম শরীফ হাসিয়া সহ পড়েছি, এবং এই হাসিয়া সহ পড়ার সুবাদে আল্লামা বদরুদ্দিন আইনি, আল্লামা মহিউদ্দিন নবী, আল্লামা ইবনে হাজার আসকালানি, আল্লামা শেখ আহমদ কাস্তালানি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, যারা সেই যুগের হাদিসের সবচেয়ে বড় ব্যাখ্যাকার, তাদের সাথে আমার একটা রুহানি যোগাযোগ এবং সম্পর্ক এই কেতাবগুলার হাসিয়া পড়ার সুবাদে আর কি। সেখান থেকে আমি মনে করি আল্লাহ আমার এই এলমি দিকটা, সেই দিক থেকে আল্লাহ বরকত দান করেছেন। আমরা একটু পিছনের দিকে জি, যাই। ওকে। যে আপনার দুইটি শিক্ষাই দেখেছি, আপনি যেরকম ইংরেজি তেমন বাংলা তেমন আরবি। জি। আসলে এইটে উৎপত্তিটা কিভাবে হলো আপনার, মানে আপনার এই একজন মানুষের মধ্যে এইভাবে কিভাবে সম্ভব? আসলে আমি রায়পুর আলিয়া থেকে কামেল পরীক্ষা দেওয়ার পরে আমার এক মরহুম ভাই মোহাম্মদ খান, তার একটা মাদ্রাসা ছিল হাজীগঞ্জ থানায় বলাখাল স্টেশনের কাছে, রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসা। রায়পুর আলিয়া তাফসির করার পরে তিনি আমাকে জোর করে ওখানে নিয়ে গেলেন যে আমার মাদ্রাসায় কিছুদিন একটু খেদমত করেন। সেই সুবাদে আমি নওয়াব ফয়জুন্নেসা কলেজ পশ্চিমগাঁও, এখানে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। তার মানে আপনি জেনারেলও পড়াশোনা হ্যাঁ, করেছেন? ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। 2 বছর যাওয়ার পরে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, সেখানেও আমি ফার্স্ট ডিভিশন এবং তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্টের সরকারি স্কলারশিপ পেয়েছি। মাশাআল্লাহ। এরপরে আমি সেখানে ডিগ্রিতে ভর্তি হলাম। এই ডিগ্রিতে যখন ভর্তি হই তখন আমার এই বিয়ে হয় আর কি। আর আব্বা তিনি আসলে খুব ওই অবস্থাপন্ন ছিলেন না, গরিব মানুষ ছিলেন, তো ভদ্র ছিলেন, নম্র ছিলেন, দিনদার ছিলেন, আলেমে বরহক ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন। তার দোয়া ছিল, এবং বিশেষ করে আপনি সব ধরনের বই পড়তে বোধহয় পছন্দ করতেন। জি, এবং বই এখনো পেলেই পড়ি। পড়তেন? এখনো আমার বাড়ির পাশে এখানেও আছে। আপনি সময়টা কিভাবে কাটান? আমি ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। এরপরে আমি তাফসির যেটা যেটা পড়া দরকার, হয়তো আজকে একটা প্রোগ্রাম আছে, এই অ্যাঙ্গেলে কথা বলবো, ওই লাইনে কিছু তাফসির লেখাপড়া করি। এরপরে ইসলামিক সাহিত্য লেখাপড়া করি, ম্যাগাজিন লেখাপড়া করি, এই সাপ্তাহিক পত্রিকা, এগুলো দেওয়ান মঞ্জিলে ঢাকায় যখন থাকতাম তখন ওই লোকেরা সাক্ষাতে আসতো, দেখতো যে আমার বালিশের পাশে এত বড় স্তূপ। এগুলো আমি তখনও পড়েছি, এখনও পড়ি, এবং আমার পড়াটার তৃপ্তি, চলমান। এটা মনে হয় যেন আমার মেটে না। এত পড়ার পরও আমার মনে হয় আমি তো কিছুই জানতে পারলাম না, আমি তো কিছুই শিখতে পারলাম না, এমন একটা তৃষ্ণা আমার ভিতরে রয়েছে, এবং এটাকে আমি এখনও কাজে লাগাচ্ছি। পড়ার মধ্যে আপনি আছেন জি। সব সময়? জি, আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক। আমরা আরেকটু জানতে চাই যে আপনার যে প্রিয় ছাত্র, জি, অসংখ্য ছাত্র আপনি তৈরি করেছেন আলহামদুলিল্লাহ, বিশেষ করে বাংলাদেশ ইসলামিক আন্তর্জাতিক, বিশেষ করে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর বি এ মফিজুর রহমান আজহারি,
আপনার ছাত্র। জি। এমনি করে আরও যদি কিছু ছাত্র যারা বর্তমান সময়ে বেশ ভালো করেছেন, এদের মধ্যে উল্লেখযোগ্য যারা আপনার একান্ত কাছের স্নেহের ছাত্র। রেডিও জেদ্দা, ওখানে যে হাফিজ মফিজুল ইসলাম, আরেক মফিজ, তিনি ওটার পরিচালক। মাশাআল্লাহ। আরেক ছাত্র সেই টেকনাফ আলিয়া, যেখান থেকে আমি রিটায়ার করেছি সর্বশেষ, জি। সেখানে আমার আরেক ছাত্র হাফেজ আবুল হাসেন। মাদ্রাসাটার নাম বোধহয় রাঙাবালি, রঙ্গিখালী রঙ্গিখালী দারুল মাদ্রাসা। উলুম আলিয়া মাদ্রাসা, রঙ্গিখালী দারুল উলুম আলিয়া আলিয়া মাদ্রাসা, কক্সবাজার। কক্সবাজার। তো এইভাবে আমার অনেক ছাত্র দেশে এবং বিদেশে, দুনিয়ার বিভিন্ন জায়গায়, লন্ডনেরও বিভিন্ন জায়গায় দেখেছি, আমেরিকার বিভিন্ন জায়গায় দেখেছি আমার ছাত্ররা। আমার মনে হয় যে আপনি যতদূর জানি আমেরিকার যে এখন ইসলামিক সেন্টার, জি, এটার যে দায়িত্বে আছেন বোধহয় আপনার কিছু বা অন্যান্য যারা। হ্যাঁ, আমার সাথে ভালো পরিচিত এবং ভালো সম্পর্ক মুনা মুনার যিনি হেড মুসলিম ইউনিয়ন নর্থ আমেরিকা, মুনা এটার যে পরিচালক, তিনিও দেলোয়ার হোসেন সাহেব বোধহয়। হ্যাঁ, উনিও আমার আলহামদুলিল্লাহ খুবই নিকটের খুবই কাছের কাছের মানুষ। মানুষ। জাপানে যিনি বর্তমানে ইসলামী আন্দোলন, এই দায়ী আল্লাহর দায়িত্বের সর্বোচ্চ ব্যক্তি, উনি আল্লামা আবু সাহেবের, জি উনিও আমার ওই সমসাময়িক বয়সে আমার চাইতে জুনিয়র, জি। বিরাট অবদান রাখতেছেন। সাউথ কোরিয়া, সেখানে যিনি, তিনিও আলহামদুলিল্লাহ আমার ছাত্র, আলহামদুলিল্লাহ। বর্তমান ইসলামী আন্দোলন সেখানে পরিচালনা করতেছেন। এইভাবে আছে সারা দুনিয়াতে আর কি। ছাত্র জীবনে আপনার যদি একটা ঘটনা আপনি বলতেন, জি। যে আসলে ছাত্র জীবন মানেই সংগ্রামের, ত্যাগের, তিতিক্ষার, না পাওয়ার, কষ্টের, জি, বা আপনার জীবনে কষ্টের ছাত্র জীবনের একটা ঘটনা যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ আমার জীবনে আসলে না পাওয়ার কিছু কোনোখানে ঘটেনি। যেখানে যদ্দূর আমার প্রয়োজন ছিল, যখন যেভাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন কোনো রকমে কোনোভাবে। যদিও আমি অভাবী পরিবারের, তার এখনও আমি কোনো পীর নই, কোনো বুজুর্গও নই, কোনো তরিকতের সবকও দিচ্ছি না। আজকেও কয়েক লিটার দুধ আমার ঘরে এসেছে, হ্যাঁ, ফল ফলাদি এগুলো এসেছে এবং সবসময় আসতে থাকে। আমি এই জামার কাপড় নিজের পয়সা দিয়ে কবে কিনেছি আমার মনে নাই, আল্লাহ। পোশাক কোন দিন কোনটা নিজের পয়সা দিয়ে কিনেছি আমার মনে নেই। এমনভাবে সারা দুনিয়া থেকে আসে, বিশেষ করে মিডল ইস্ট, সেখানে আমার অনেক ছাত্র আছে, এলাকার অনেক ছেলেরা আছে, এই জামার কাপড়। তো আমি একটা দুইটা বানাই, আর বাকি থেকে যায় আমি নদীর পানি নদীতে ভাসায় দেই, যার নাই তাকে দিয়ে দেই, সব বিলিয়ে দেই। এইভাবে আমার জীবনটা চলছে আলহামদুলিল্লাহ। আমার না পাওয়া এটার কোনো অভাব আমার জীবনে আমি বোধ করিনি। আমি জীবনে পুরোপুরি পরিতৃপ্ত এবং সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আমরা একটু ভিন্ন দিকে যেতে চাই। জি, ওকে। আপনার জীবনটা পুরোটাই তাফসির জগতের জন্য, জি, এবং আপনি তাফসিরকে ভালোবাসেন। জি। আসলে এই যে তাফসিরের ময়দানে আপনার আশার নেপথ্যে কি, কারা আপনার প্রেরণা জুগিয়েছেন? যখন বাংলাদেশ প্রতিষ্ঠার মুক্তিযুদ্ধ শুরু হয়, তার আগেও আমি মাহফিলের জগতে ওই রায়পুর আলিয়ার মুহাদ্দিস, এখানেও দায়িত্ব পালন করতাম। আর রেঞ্জের ভিতরে কিছু কিছু মাহফিলে আমি যেতাম, কথা বলতেন। আর আলহামদুলিল্লাহ যেখানেই গিয়েছি আল্লাহর রহমতে আমার গ্রহণযোগ্যতা, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ একদিকে দিয়েছেন আর একদিকে বাড়িয়ে দিয়েছেন। এই পর্যায়ে আস্তে আস্তে আমার এলাকায়, এখানে নাগেরহাট একটা জায়গা, রায়পুরের বড় মিয়া সাহেবের একটা মসজিদ, এখানে আমি তাফসীর করেছি রমজান মাস, তাও পুরো 1 মাস, এখনও করি। তো সেখানে যেদিন আখেরি মুনাজাত হয়, লক্ষ 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 মানুষ, এবং এই মানুষগুলো বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায়, শুধু বাংলাদেশ নয়, ছড়িয়ে আছে, যার সুবাদে আস্তে আস্তে আমার নামটা একটু ছড়িয়ে থাকে। বেশি হয়ে যায়। তার মানে ওই মাহফিলটাই ছিল আপনার, হ্যাঁ, রায়পুর বড় মসজিদের পরে এই এই নাগেরহাট মসজিদটা, জি। যেটা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে আপনাকে আমাকে পরিচিত করে আপনি ওই দিয়েছে। জায়গায় কোন বিষয়ে আলোচনা করেছিলেন? কোরআনের তাফসীর, একটা সূরা নিতাম। আপনার কি মনে আছে যে কোন বিষয়টা আলোচনা করেছেন? সামাজিক বিষয়গুলি আমি সবসময় আলোচনা করতাম, এবং সমাজের নেগেটিভ দিক যেগুলো, এগুলোকে আমি হিট করতাম, আজও করি। এবং আলহামদুলিল্লাহ আমার এই এলাকা, বর্তমান বাংলাদেশ যেই প্রেক্ষাপট, এখানে যেই পরিমাণ নেশা, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা থাকার কথা ছিল, এগুলো একেবারেই আলহামদুলিল্লাহ নাই। নাই। আলহামদুলিল্লাহ নেই। কিছু ছেলে হয়তো শুরু টুরু করেছিল, আর এখন আমি এখানে জুমা পড়াই।
আপনার কাছে একটা প্রশ্ন আমার, জি আপনার জীবনে তো অসংখ্য ওয়াজ করেছেন, জি। এই অসংখ্য ওয়াজের মধ্যে কোন ওয়াজটা আপনার বেশি ভালো লাগছে, আসলে আপনার কাছে তৃপ্তি লেগেছে যে না আমি এই বাংলাদেশে বিষয়ে- বাংলাদেশে আমার একার ওয়াজ যেগুলো ছিল, দুই একটার কথা বলেছি, রায়পুর বড় মসজিদ, ঐতিহাসিক নাগেরহাট, এগুলোর পরে আমার সবচেয়ে যেটা আমার উপরে করেছে চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল। যে কত সালে? মাহফিলটার আমি একা নই, আমি এবং মুজাহিদ সাইদি সাহেব। এটা কত সালে ছিল মনে আছে? এটা সম্ভবত ৭৬-৭৭। ৭৬-৭৭ জি দিকে। সম্ভবত আমার পুরো জি। এই সময় ছিল। ওই মাহফিলগুলোতে সাইদ হিসাব আমি শুধু চট্টগ্রাম নয়, কুমিল্লা সার্কিট হাউস ময়দান, তার বগুড়া জিলা স্কুল ময়দান, রাজশাহী মাদ্রাসা ময়দান, সিলেট সাব রেজিস্ট্রি ময়দান, এইভাবে মোটামুটি। বাংলাদেশের জিলা প্রপারের বড় বড় মাহফিলগুলোতে সাইদ হিসাব আমি আপনি সাথে আমি। থাকতেন। জি আমরা আমি একত্রে বলতে মতো চাচ্ছি যে আপনার বিষয় ভিত্তিক যে আলোচনা, ধরেন আপনি মৌমাছি নিয়ে একটা আলোচনা করেছেন, জি এই আলোচনাটা গোটা ওয়ার্ল্ডে একটা ভাইরাল হয়ে যাওয়ার মতো আলোচনা হয়েছে। আপনার কাছে নিজের কাছে কোন আলোচনাটা আল্লাহর হক, শিরক, বেদাত, এই মৌমাছি বা কোন আলোচনাটা আপনার কাছে বেশি ভালো লাগছে যে না আমার এই বিষয়ের আলোচনাটা আপনার কাছে ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লেগেছে বাবুই পাখির আলোচনাটা। বাবুই পাখি। বাবুই পাখি আপনি কিভাবে চিন্তা করলেন এই জিনিসটা? আমি বা- চিন্তা করলাম ওরা তো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েনি, পলিটেকনিক কলেজেও পড়েনি, ওরা গাছের পাতা এটাকে ছিঁড়ে ছিঁড়ে জালের মতো বাসা বুনে, আর এত ঝড় তুফান 100 মাইল 150 মাইল ব্যাগে তুফান হয়, গাছ পড়ে যায় কিন্তু বাবুই পাখির বাসা পড়ে না। আর এই যে পাণ্ডিত্যপূর্ণ বাসা ওরা তৈরি করে, ওদের বাসায় ইনডোর আছে, আউটডোর আছে, নিচে আবার একটা গেস্ট বসার মতো Guest room আছে। জায়গা আছে। আচ্ছা। আবার মৌমাছি তাদের বাসার মধ্যে বাতি জ্বালে কিভাবে, আচ্ছা। তারা ওই কাঁচা কাঁকড়ার মাটি এগুলো নিয়ে আসে, কাঁকড়ার মাটি দিয়ে বাসার ভিতরের পিঠে কয়েকটা ঢিবি বানায়, মাটির ঢিবি। এই ঢিবিগুলোতে ওরা ছিদ্র ছিদ্র রাখে, ছিদ্র ছিদ্র। সন্ধ্যাবেলা জোনাকি ধরে এনে ওই বড় ছিদ্রটা দিয়ে ভিতরে ঢুকাই দিয়ে এই মুখটা বন্ধ করে দেয়, ছোট ছিদ্রগুলো রাখে। তার মানে একটা তারপরে- লাইট। তারপরে এক একটা মাটির ঢিবির মধ্যে 8টা-10টা করে ছিদ্র রাখে। এইভাবে 15-20টা মাটির ঢিবি। এখনো আপনি কোথাও বাবুই পাখির বাসা যদি কাটেন, ভিতরে এই মাটির ঢিবিগুলো আমার মনে দেখতে হচ্ছে যে এটা পাবেন। আমি যে মিশরে দেখেছি আমরা লাইট হাউস, জি। এরকম ফোকাসিং হ্যাঁ হ্যাঁ লাইট হাউস একরকম তারা বানিয়ে হ্যাঁ। ফেলেছে। এখানে কমপক্ষে 15 থেকে 20টা জোনাকি ওরা এনে এই মাটির ঢিবির ভিতরে বন্দি করে রাখে। বাচ্চার জন্য খানা নিয়ে আসে, জোনাকির জন্য খানা নিয়ে আসে। আর জোনাকি যখন আচ্ছা। একটা নেবে 6টা জ্বলে, যার জন্য ওদের বাসায় কোনোদিন লোডশেডিং হয় না। আর তার মানে জোনাকির জন্য খাবারের ব্যবস্থা করে এই বাবুই বাবুই পাখি। পাখি। তার মানে সে ওখানেও হ্যাঁ এহসান করতেছে হ্যাঁ আর ও কি। এহসান করতেছে। এবং যেদিন সে বাচ্চা উঠতে শিখবে, স্বাবলম্বী হবে, বাচ্চা নিয়ে চলে যাবে, সেদিন ওই মাটির ঢিবিগুলা ঠোঁট দিয়ে ঠোকরায় ঠোকরায় ভেঙে ভেঙে ওই জোনাকিগুলাকে মুক্তি দিয়ে চলে যায়। এই জোনাকির তাহলে সে বাঁচিয়ে রাখে আর কি। হ্যাঁ বাঁচিয়ে রাখে। আল্লাহ, আমি আমার কাজ উদ্ধার করেছি, এখন ওদের যা ইচ্ছে তাই হোক। আমাদের দেশের লোকেরা তো রাস্তা কেটে ড্রেন দিয়ে ইরি খেতে পানি দেয়, পানি দেওয়া হলে মেশিনটা উঠাই নিয়ে যায়, ওই নহরটা এটা ভরাটও করে না। এরা বিবেকবান মানুষ, আশরাফুল মাখলুকাত। তো আমি বলে থাকি বাবুই পাখির থেকে অন্তত শিক্ষা নাও। শিক্ষা নেওয়া উচিত। জি। আমি আরেকটু আসতেছি আপনার তাফসির মাহফিলের ক্ষেত্রে। আপনি তো অসংখ্য তাফসির মাহফিল করেছেন, এর ভিতরে কোনো প্রতিবন্ধকতা কি আপনি ফিল করেছেন, বা কখনো বাধা বা আপনার কি ধরনের প্রতিবন্ধকতা আপনার উপর এসেছে? আলহামদুলিল্লাহ, প্রতিবন্ধকতা আগেও ছিল, এখনও আছে, একেবারে চলে গেছে এই অবস্থা হয়নি। এবং পুরাপুরি প্রতিবন্ধকতা চলে যাবে এটা যদি হয়, তাহলে সেটা তাফসির মাহফিল এই নামে সেটাকে বলাও যাবে না, ডাকাও যাবে না। সত্যিকার তাফসির যদি আপনি করেন, তাহলে কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকবেই। এটা থাকবেই, ছিল, আছে আছে এবং এবং থাকবে। থাকবে, সেই চিন্তা করেই জি আগানো জি দরকার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ, এদেশের হাজারো উদীয়মান তরুণ আলেমদের অভিভাবক আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবের একান্ত সাক্ষাৎকার। চোখ রাখুন ধারাবাহিক সিরিয়ালে, আপনারা দেখতে থাকুন শেখ লুৎফুর রহমান সাহেবের নিয়মিত এই সাক্ষাৎকার। আমরা আপনাদেরকে রোজ টিভি থেকে অভিনন্দন জানাই। পাশাপাশি আপনারা
দ্বীনের পথে, ঈমানের পথে, আমলের পথে এগিয়ে যান। আমাদের এই পথ চলা যেন হোক পিচ বোথ অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়া এবং আখেরাতে সর্বোপরি যেন আমরা আমাদের পথ এবং পাথেয়র এইটুকু হয় এবং পরকালে সাদকা জারিয়া হিসেবে আল্লাহ আমল নামা যোগ করে দেন। আপনাকে রোজ টিভির পক্ষ থেকে এবং আমাদের অগণিত দর্শকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অগণিত দর্শক, তাদের জন্য দোয়া করি। আর রোজ টিভি আপনাদের জন্য আমি ধন্যবাদ জানাই। আল্লাহ তারা কি দান করুন। আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.